জুলাই গণ আন্দোলন, চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় মহিবুল হাসান নওফেল, আজম নাসির সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। স্বাধীনতা পুরস্কার পেলেন 6 বিশিষ্ট ব্যক্তি। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যেন নষ্ট না হয় বললেন অধ্যাপক ইউনূস। স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী, ফাঁকা ঢাকায় বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবং শঙ্কামুক্ত তামিম ইকবাল কিছুটা হাঁটাচলাও করেছেন। 48 থেকে 72 ঘন্টা রাখা হচ্ছে পর্যবেক্ষণে। বিরতির সংবাদ দুপুরে স্বাগত। জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। শিরোনাম জানাচ্ছিলাম, আর এবার যাব পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরোয়ানাভুক্তদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের সাবেক 2 মেয়র আজম নাসির ও রেজাউল করিম চৌধুরী। গত বছরের 16 জুলাই চট্টগ্রামে আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। এই নিয়ে তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে অভিযোগ দায়ের করা হয়। এটি এখন মামলা আকারে রূপ নিয়েছে। এই ঘটনায় 18 আগস্ট নগরীর পাঁচলাইশ থানায়ও নিহত ওয়াসিমের মা জ্যোৎস্না আক্তার হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওয়াসিমের হত্যার নির্দেশদাতা হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চু সহ 108 জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় 100 থেকে 150 জনকে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ওয়াসিম হত্যা মামলায় তার পরিবার থানায় মামলা করেছিলেন, কিন্তু আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো আরও বড় জায়গা থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হয়েছে। একটু জানতে চাই ওই দিনের ঘটনাটা কি, আর ওয়াসিম হত্যার এই ঘটনাটি তো আবু সাঈদের পরে যতগুলো আলোচনা এসছে তার মধ্যে একটা অন্যতম হত্যাকাণ্ড ছিল এই ওয়াসিমের হত্যাকাণ্ড। হ্যাঁ, যেদিন রংপুরে আবু সাঈদ মারা গিয়েছিলেন তার কয়েক ঘন্টা পরেই চট্টগ্রামে প্রথম, এবং আমরা যতটুকু জানি যে সারা বাংলাদেশে এই তখন যে আন্দোলনটি চলছিল অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বিতীয় শহীদ এই চট্টগ্রামের ওয়াসিম আকরাম। এবং সেই দিন মূলত 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে তখন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, ছাত্র জনতার সাথে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নেতাকর্মীরা ছিল তাদের মধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরই ধাওয়া, পাল্টা ধাওয়া, হামলা এবং গুলির ঘটনাও আমরা সেদিন দেখেছি। এবং সেই প্রেক্ষাপটে মোট 3 জন সেদিন মারা গিয়েছিল। এর মধ্যে প্রথম ওয়াসিম আকরামকে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় সেই মুরাদপুর এলাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। এবং আমরা তখন তার সহপাঠী এবং তার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে যেমনটা জেনেছিলাম যে সে মূলত এই আন্দোলন চলাকালীন সময়ে সে একেবারে বেশ আন্দোলনের সম্মুখ সারিতে অত্যন্ত সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছে এবং সে বিভিন্ন তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম সে ব্যবহার করত সেখানে সে বিভিন্ন ধরনের এই আন্দোলনের পক্ষে নানা যুক্তি, কথাবার্তা লিখে এবং সর্বশেষ যে স্ট্যাটাসটি লিখেছিল তাতে তার আন্দোলনে থেকে যদি শহীদ হয় তাহলেও তার আপত্তি নেই, এরকম একটি লেখা লিখেই সে মূলত সেদিনের আন্দোলনে গিয়েছিল, অর্থাৎ 16 জুলাই আন্দোলনে গিয়েছিল। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে চট্টগ্রামের প্রথম শহীদ অর্থাৎ এই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে ঘিরে স্বভাবতই সাধারণ মানুষ, তার পরিবার। অনুপম, আরেকটি বিষয়, আজকে ট্রাইব্যুনাল থেকে তো 15 জনের বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হলো। এরা সবাই প্রথম সারির এবং আওয়ামী লীগের বড় লিডার, কিন্তু তার মা 150 জনের বিরুদ্ধে কিন্তু থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তো সেই মামলায় যারা পরিচিত আওয়ামী লীগের বা ছাত্রলীগের, যুবলীগের যারা অভিযুক্ত ছিলেন তারা কতটা কি গ্রেপ্তার আছে এখনো, কি জানা গেছে?
হ্যাঁ, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের যে অর্থাৎ 150 জনের যে নাম উল্লেখ করে যে মামলাটি হয়েছে সেখানে এখনো পর্যন্ত আমরা দেখছি যে চট্টগ্রামের যে সমস্ত আওয়ামী লীগ নেতা, বিশেষ করে গত সংসদের সাংসদ এবং চট্টগ্রাম মহানগর কমিটি, জেলা কমিটিতে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তাদের প্রায় সবাইকেই কিন্তু সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে যে আজকে যে 15 জনের মধ্যে 15 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এখনো পর্যন্ত আমরা দুজনের নামের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি, অর্থাৎ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির, তারা মূলত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে এই দুজন কিন্তু অনুপমশীল, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শহীদ ওয়াসিমের হত্যা মামলার বিস্তারিত নিয়ে। ঈদযাত্রা নিয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের ব্রিফ করছেন রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ওভারঅল বিষয়টি, এই রেল ঈদযাত্রার বিষয়টি দেখভাল করার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিবকে আমরা রেলওয়ে পূর্বাঞ্চলে আমরা ওখানে নিয়োগ দিয়েছি। সে সেখানে চট্টগ্রামে থেকে এই বিষয়গুলো সে দেখবে, আমাদের যাত্রীদের নিরাপদ যাত্রা, এবং একজনকে রাজশাহীতে থেকে তিনি তার আমাদের পশ্চিম যে অঞ্চল আছে সেই ব্যাপারগুলো তারা নিশ্চিত করবে। না, ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠানোর কোনো সিদ্ধান্ত নাই। যেটা সিদ্ধান্ত আছে আমাদের ঈদযাত্রা নিয়ে, যে এখানে আমাদের যাত্রার দিনে শতকরা 25% টিকিট সেটা স্টেশন থেকে সেল করা হবে, এবং তারা শুধুমাত্র সুলভ এবং শোভন শ্রেণীতে তারা ভ্রমণ করতে পারবে। তারা এসি কোনো কম্পার্টমেন্টে বা কোনো তারা ভ্রমণ করতে পারবে না। এটা করা হচ্ছে, আপনি কি বলেন? নাজবুল বলতে পারে। নাজবুল কই? রেল সচিবের ব্রিফিংয়ে ছিলাম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশকে ব্যর্থ হতে দেয়া যাবে না। নতুন দেশ গঠনের সুযোগ পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক 2025 প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। জাতীয় পর্যায়ে অবদানের জন্য এবছর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত 7 জনের 6 জনই মরণোত্তর সম্মাননা পেয়েছেন। কেবল শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর জীবদ্দশায় এ পুরস্কারের জন্য মনোনীত হন। তবে আজীবন কোনো পুরস্কার গ্রহণ না করায় এক বিবৃতিতে তিনি এ পুরস্কার গ্রহণে অপারগতা জানান। যে 6 জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান ও প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর ইউনূস। দুর্নীতি, লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে রেল স্টেশন বা বাস টার্মিনালে এখনও খুব একটা বাড়েনি ঘরমুখ মানুষের ভিড়। সকাল থেকে কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছেন অনেক মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। ঈদে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। 4 এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিকে বাস টার্মিনালগুলোতে বাসে বাড়ি ফেরার চাপ নেই বললেই চলে। বেশিরভাগ বাস সিট ফাঁকা রেখেই ছেড়ে যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা সন্ধ্যার পর এই চাপ খানিকটা বাড়তে পারে, আর বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে যাত্রীর চাপ। তবে লম্বা ছুটি থাকায় এবার অস্বাভাবিক চাপ বাড়বে না বলেও ধারণা তাদের। কোনো গাড়ি আপনার
নীলবুকে যাইতেছে, এই যে দেখেন 15 মিনিটে টিকিট বেচছি মাত্র 2300 টাকা করে, আর আমরা জেনুইন ভাড়া পাচ্ছি না, 384 টাকা ভাড়া 300 করে দিতেছে। এই অবস্থা, যাত্রী নাই, গাড়ি লাগায় বসে রয়েছে। এবার ঈদযাত্রা নির্বিঘ্নে আশা করি চলাচল করতে পারবে। আর এই টার্মিনাল কেন্দ্রে কোন রকম কোনো চাঁদাবাজি বা টিকিট কালোবাজারি এই টার্মিনাল নাই। টিকিট কাটছেন, আপনাকে বাসটা আসতে আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে। এবার কিন্তু সকাল থেকে দেখলাম যে বাসটা আমাদের ইনকামিংটা খুব স্মুথলি হচ্ছে। ঈদের লম্বা ছুটিতে গ্রামে যাওয়ার আগে বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাজধানীবাসী। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বাড়ার শঙ্কা তাদের। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ছুটির সময় আইনশৃঙ্খলা বাহিনী তদারকি বাড়ানো দরকার। পুলিশ বলছে নজরদারি বাড়ানো ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা নুসরাত প্রস্তুতি নিচ্ছেন ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার, যদিও বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে আছেন শঙ্কায়। এখন তো টোটালি থাকবো না, এখন তো দেখা যাচ্ছে দিন শেষে ঘরে ফিরবো, তো তখন তো দেখা যাচ্ছে একটানা 15, 16, 17 দিন এরকম একটা অবস্থা থাকবে। তো তখন যদি কিছু একটা হয়, সে নিরাপত্তা কে দেবে? রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাজধানীতে বেড়েছে চুরি, ছিনতাই। দিনে রাতে প্রকাশ্যে ঘটছে সংঘবদ্ধ অপরাধ। এ অবস্থায় সম্প্রতি এক বক্তব্যে ঈদের নিজ দায়িত্বে বাসার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ডিএমপি কমিশনার। জানিয়ে শঙ্কা আরও বেড়েছে। দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন, তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। কয়টা চুরি হয়, কয়টা ডাকাতি হয়, কয়টা স্মাগলিং হয়, এগুলো সম্পূর্ণ পুলিশের নগদর্পণে আছে। যদি পুলিশ চায় সেক্ষেত্রে 100% নিরাপত্তা দিতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে পাড়া মহল্লায় টহল, এটিএম বুথ ও চেকপোস্টের নজরদারি বাড়ানো সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি আমাদের বাড়তি থাকবে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, তারা তাদের জুরিসডিকশনের যে বিষয়গুলো রয়েছে, ঈদ যাত্রাটা যেন স্বস্তি হয় বা নিরাপত্তার সাথে হয়, নির্বিঘ্ন হয়, সেজন্য আমাদের এই স্পেশালাইজড ইউনিট সহ সারা দেশের পুলিশ আমরা এই সময়টা কাজ করব। এবং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা অবশ্য বলছেন মানুষকেও সচেতন হতে হবে। পুলিশ নিজেই অনিরাপদ জানিয়ে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অপরাধ কমাতে প্রয়োজন যথাযথ আইন প্রয়োগ। যারা বাড়িতে যাবে, ঘরবাড়ি তারা যে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে তারা সেটা লক করে। রাত দিন 24 ঘন্টা আমরা পরিশ্রম করছি মানুষের জননিরাপত্তা ঠিক রাখার জন্য। নিরাপত্তার দিক থেকে সাধারণ জনগণকে এতটুকু আশ্বস্ত করব, আমার থানা এলাকায় কোনো ধরনের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। এই জায়গাতে পুলিশের যে সক্রিয়তা বা সক্রিয়তার যতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিকে পূরণ করার জন্য অক্সিলারি ফোর্সকে যে সম্পৃক্ত করা, সেখান থেকেও বা কতটুকু ইতিবাচক ফলাফল তৈরি হবে, সেটি কিন্তু বাংলাদেশের আলোকে সংশয় থেকেই যায়। ঈদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রায় $100 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে 2025-26 অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানে এই সহায়তার কথা বলা হয়েছে। প্রায় 14,80,000 রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য জেআরপির প্রথম বছর $93,45,00,000 সহায়তা চাওয়া হয়েছে। জাতিসংঘের বিবৃতিতে আরও বলা হয়েছে, 8ম বছরে এসে রোহিঙ্গা সংকট এখন আন্তর্জাতিক আলোচনায় নেই, যদিও তাদের জন্য জরুরি সহায়তার প্রয়োজন এখনও আছে। খাদ্য সহায়তা, জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে বিবৃতিতে বলা হয়েছে। মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে প্রায় 10 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আমরা এই মুহূর্তে সরাসরি যেতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে। তিনি কি বলছেন আমরা শুনে আসব। ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরো চেকপোস্টও বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল অবস্থিত অভিযানও বৃদ্ধি করা হবে। আসন্ন ঈদ উল ফিতর প্রেক্ষাপটে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অলরেডি আমরা কতগুলি একগুচ্ছ তাদের একটা নির্দেশনা আমরা দিয়েছি। ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায়ও পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজনীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে। ঈদের সময় ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ, যেমন ধরেন যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোল প্লাজা সম্বন্ধে যানজট নিরসনে
যে আমাদের যে ইলেকট্রনিক টোল কালেকশন আছে এটা দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্টর জন্য কর্তৃপক্ষ একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এই জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিবহনকারী এবং যাত্রী যেটি বহন করে এটি ব্যতীত স্থলবন্দর নৌবন্দরে যে কোনো জায়গা থেকে ছেড়ে আসা নির্মাণ সামগ্রী বহনকারী লম্বা যানবাহন সমূহ ঈদের পূর্বে মানে 3 দিন এবং পরে 3 দিন যেন মহাসড়কে চলাচল না করে এই ব্যাপারেও আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে বাল্কহেডের ব্যাপারেও অলরেডি আজকে থেকে বাল্কহেডের চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। আর ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দিয়েছে। আপনারা সবাই জানেন যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চেলারা ভাড়া বাড়ায় দেয়, তারপরে বাসেলারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয় এবং তারা বলে যদি না আমরা লিমিটের মধ্যে এটা যেন না হয়, তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি যে সরকার কর্তৃক যে নির্ধারিত ভাড়া ওই ভাড়াটা শুধু তারা নেবে, বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে। চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি দখলবাজি এবং সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বিশেষ বিশেষ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হবে। টাকা এই অনেক সময় স্থানান্তর করার জন্য যেন যদি কারো বেশি টাকা হয় মানি স্থানান্তরের জন্য আমাদের স্কটের সহায়তা নেবে। আমরা পুলিশ এই ব্যাপারে সহায়তা করব যে তারা বড় ধরনের টাকা এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চায়। আর একটা জিনিস বলা হয়েছে ঈদের পূর্বে গার্মেন্টস এবং শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে হবে, যেটা তাদের ডিউ। অনেক সময় আছে তারা যদি আনডিউ কোনো কিছু ডিমান্ড করে ওইটা না, বাট যেটা তাদের ডিউ এবং যেটা বাস্তবসম্মত ওইটা মালিকদের পরিশোধ করে দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বোনাস হয়তো সে 1 বছর চাকরি করে না, বাট সে এখন বোনাস চেয়েছে 2 মাস চাকরি করে, ওইগুলি তো তার তো আইনের ভিতরে কভার করে না, ওইগুলির ক্ষেত্রে না। বাট যেটা যে ধরেন সে চাকরি করছে এই মাসের বেতনটা তার পাওয়ার কথা, ওই বেতনটা মালিকরা যেন শোধ করে, ওই ব্যাপারে আমরা কর্তৃপক্ষদের বলেছি এটা এনশিওর করার জন্য। আজ ভয়াল 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের এই কাল রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর চালায় এক নৃশংস হত্যাযজ্ঞ। ট্যাঙ্ক, মর্টার ও মেশিনগান দিয়ে গণহত্যা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, পিলখানা সহ বিভিন্ন এলাকায়। শুধু ঢাকাতেই অন্তত 7,000 মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য 2017 সালে জাতীয় সংসদে প্রস্তাব পাস হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট সহ জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত সারা দেশে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিতে 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে চীনের প্রেসিডেন্টের সঙ্গে। এতে দুদেশের সম্পর্ক উন্নয়ন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বেশি কিছু পাওয়ার সুযোগ নেই বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আর ডক্টর ইমতিয়াজ বললেন, বড় বিনিয়োগের জন্য চীন হয়তো অপেক্ষা করবে নির্বাচিত সরকারের জন্য। উপদেষ্টা হয়ে প্রথম চীন যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফএ সম্মেলনে যোগ দিতেই এ সফর। তবে 28 মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, 2 শীর্ষ নেতার আলোচনা মূলত দিক নির্দেশনামূলক হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় না হলে এ পর্যায়ে বিস্তারিত আলোচনার সুযোগ কম। তবে চীন থেকে রপ্তানির সমর্থনে অর্থ সহায়তা, বাজেট সহায়তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে। একটা জিনিস বোধহয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে চীন সফর মানে কিন্তু উনি বাও কনফারেন্সে যাচ্ছেন। এটা একটা মাল্টিল্যাটারাল কনফারেন্সে, এবং সেখানে উনি কথা বলবে, তার সাথে সাথে বাইল্যাটারাল ভাবে চীনের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন। তো যেহেতু উনি মাল্টিল্যাটারাল কনফারেন্সে যাচ্ছেন, যেহেতু এটা বাইল্যাটারাল ভিজিট নয়, কাজে এখানে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা যথাযথভাবে থাকা উচিত। চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রসঙ্গ বিবেচনায় রাখার সুযোগ নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বলেন, মনে রাখতে হবে ভারত ও চীন অনেক বড় ও মজবুত বাণিজ্যিক সম্পর্কে আবদ্ধ। কিন্তু এই সফরে
বড় আকারে ইনভেস্টমেন্ট হওয়ার যে বিষয়টা, সেটা আমার মনে হয় তারা অপেক্ষা করবে একটা স্টেবল সরকার যেটা নির্বাচনের মাধ্যমে আসে, তার জন্য অপেক্ষা করবে। আরেকটা জিনিস, আমার মনে হয় না যে চীন ওই পর্যায়ে গেছে এখন যে ভারত কী করছে সেটাকে নিয়ে সে চিন্তা করবে, সেভাবে আমার মনে হয় তার ফরেন পলিসি এখন ওদিকে যাচ্ছে। সে তার মতনই যেই বায়োল্যাটারাল সম্পর্ক, সেতে ভারত তার বাংলাদেশের বন্ধু না বন্ধু, কে বন্ধু সেটা সে দেখবে না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনকে পাশে পাওয়ার চেষ্টা করতে হবে। দেখা দরকার যে আমাদের কোনটা লাভ হতে পারে, আমরা কোন সুযোগটা নিতে পারি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। এর মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা 7-এ দাঁড়ালো। সকাল 10:30টার দিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিচারপতি আসাদুজ্জামান 2003 সালের 27 আগস্ট এবং বিচারপতি ফারাহ মাহবুব 2004 সালের 8 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বেতন বোনাসের দাবিতে গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের শ্রমিক অবরোধের জেরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 1 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। পুলিশ জানায় সকাল 7:30টার দিকে হ্যাগনিট ওয়্যার কারখানার শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুরের শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন জিন্স ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, মালিকপক্ষ তাদের দাবি বিবেচনা না করে উল্টো 6 শ্রমিককে পুলিশে দিয়েছে। এর মধ্যে আজ সকালে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে সিংগাইর মানিকগঞ্জ রোড অবরোধ করে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর সড়ক ছেড়ে দিলে স্বাভাবিক হয় চলাচল। পূর্ব সুন্দরবনের চাঁদবাই রেঞ্জের ছিলা এলাকায় শাপলার বিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে বনের 2টি স্থানে 4 দিনের আগুনে পুড়েছে প্রায় 8 একর বনভূমি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, সোমবার সন্ধ্যায় মরা ভোলা নদীতে জোয়ার এলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট বনে পানি ছেটানোর কাজ শুরু করে। গভীর রাত পর্যন্ত পানি ছেটানো হয়। পর্যাপ্ত পানি পাওয়ায় আজ সকাল থেকে নতুন করে কোথাও আগুন দেখা যায়নি। তবে কোথাও চাপা আগুন রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছে বন বিভাগ। শুক্রবার চাঁদপাই রেঞ্জের কলমতে যে এলাকায় আগুন লাগে সে আগুন নেভানো হলেও রোববার সকালে 23-এর ছিলার শাপলাবিল এলাকায় দেখা যায় আগুন। পার্বত্য জেলা পরিষদের অনুমোদন ছাড়া কোনো পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা করা যাবে না সাজেক ভ্যালিতে। রাঙামাটি জেলার পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাইল করিম স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, জেলা পরিষদ আইন লঙ্ঘন করে সাজেক সহ জেলার বিভিন্ন এলাকায় যথাযথ অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন ও পর্যটন স্থাপনা নির্মিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এখন থেকে তাই সাজেক ভ্যালি সহ পাহাড়ের যে কোনো স্থানে বাণিজ্যিক ভবন তৈরিতে পূর্বানুমোদন লাগবে। গত 24 ফেব্রুয়ারি সাজেক ভ্যালিতে আগুনে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট সহ শতাধিক স্থাপনা। পুড়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35 বসতবাড়িও। আগামী 22 থেকে 24 মে ঢাকার বসুন্ধরায় অনুষ্ঠিত হবে ICBC এক্সপো 2025। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এই মেলায় অংশ নেবে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। দুপুরে গুলশানের অল কমিউনিটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানায় কোয়াব। ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ, কেবল ও স্যাটেলাইট টেলিভিশন, OTT প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ ও ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির ওপর আলোচনা থাকবে এক্সপোতে। সে সাথে দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় করা এই এক্সপোর মূল উদ্দেশ্য। কোয়াবের সভাপতি জানান, এটি হবে দেশের সবচেয়ে বড় কেবল ব্রডকাস্টিং ও ডিজিটাল কমিউনিকেশন এক্সপো। 23-24 মে 2025 ইংরেজি তারিখে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ICCB তে
ICBC এক্সপো 2025 অনুষ্ঠিত হবে। এই মেলাটি হবে দেশীয় এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি এবং সংশ্লিষ্ট অংশীদারদের জন্য এক মিলন মেলা। গাজীপুরের কেপিজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিসিইউ থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে, তবে 48 থেকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে সাবেক টাইগার অধিনায়ককে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সকালে তামিমের খোঁজ নিতে হাসপাতালে যান। এ সময় তাকে তামিমের স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন মহাপরিচালক ও চিকিৎসক। সোমবার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়। আজ হালকা হাঁটাচলাও করেছেন তিনি। আগামী 3 মাসের মধ্যে তামিম স্বাভাবিক জীবনে ফিরবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। 3 মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবেন। ওনার শারীরিক অবস্থা কি, তার কোনো অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, এগুলো বিষয় বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে পারমিট করবে যে ইউ ক্যান প্লে। 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত, কোনো এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবেন। সাভারে চলন্ত বাসের যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় মোবাইল সহ বিভিন্ন জিনিস লুট করে ডাকাতরা। সোমবার রাত 7:45টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীরা বলছেন, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন বাসে ওঠেন। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। লুটের পর সাভারের সিএনবি এলাকায় নেমে পালিয়ে যায় তারা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বাসটি আটক করে যাত্রী ও শিক্ষার্থীরা। জড়িত সন্দেহে চালক 2 সহযোগীকে পুলিশে দেন তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমার কাঁধে একটা অনেক ঝাঁকুনি লাগে, এখানে একটা আঘাত লাগে। পরে আমি তাকাইছি, এখন এই ছেলেটা একদম চাকু নিয়ে পিছন দিকে গেছে, তখন আমি ঝাঁকুনিটা আমার কাঁধে এখানে আঘাতটা লাগছে। কারণ আমরা তো জানি তারা ছিনতাইকারী। ড্রাইভার প্রথমে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে ওরা উঠছে, ওঠার পরেই তারপরে মনে করেন ওর কাছ থেকে শুরু হয়েছে, এবং কন্ট্রাক্টর খালি ওই যারা উঠছে খালি পিছনে যা। এদিকে বরগুনায় 2টি যাত্রীবাহী বাস সহ 6টি গাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গত রাত 2:30টার দিকে ঢাকা বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। চালক ও যাত্রীরা জানান, চাঁদখালি বাজার ও বাইপাস সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে 15 থেকে 20 জনের একটি দল পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এ সময় আটকা পড়া আরও একটি যাত্রীবাহী বাস, 2টি কাভার্ড ভ্যান ও 2টি ট্রাকেও ডাকাতি হয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ডাকাত দল। আগামীকাল থেকে মহাসড়কে নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। 7-8 জন লোক উঠে গেছে, আর আমার ওই পাশে বগি ধরা, উনি তো ওই জায়গায় ধরাই ছিল, কিন্তু এখান থেকে যে কয়জন উঠছে তারাও আবার আমার একজন ধরা ছিল বগি। আমি আর একবার কোনো কথা বলতে পারি। ওই 4 জনটা দেখে আমি গাড়ি ব্যাকে দিয়েছিলাম, দিলে ওরা আবার আমার দিকে দূর হয়ে আসলো, আমার গিলাসে বাড়ি মারলে আমার হাতে লাগলো, হাত কেটে গেল। ঘটনা ঘটার খুব অল্প সময়ের মধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হতে পেরেছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা তারা ঘটাতে পারেনি। তো আগামীকালকে থেকে আমরা এই নিরাপত্তা আরও 3 গুণ বৃদ্ধি করব। এটা মামলা নিব এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে সবাইকে গ্রেপ্তার করে আইন আমলের আওতায় নিয়ে আসবো। বরগুনায় 6 গাড়িতে ডাকাতির ঘটনা এবং তারপরে পুলিশের পদক্ষেপ ইত্যাদি বিস্তারিত নিয়ে বরগুনা থেকে সরাসরি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিরাপত্তা নিয়ে ব্রিফ করেছেন, কিভাবে নির্বিঘ্নে বাড়ি যাবে, কতটা নিরাপত্তা তারা দেবেন। তার মধ্যে গতকাল রাতে এত বড় ঘটনা গেল, কয়েকদিন পরে ঈদ। পুলিশের এখন কেমন প্রেশার যাচ্ছে, আর পুলিশ কি বলছে, কতটা নিরাপত্তা দিতে পারবে? আসলে গতকালকে রাতের যে ডাকাতির ঘটনার পর থেকে আসলে পুলিশের একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে বরগুনায়, সে ব্যাপক লক্ষণীয়। এবং পুলিশ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরগুনার মধ্যে যতটা হাইওয়ে যেই সড়কগুলো আছে, ঈদের যেই ঘরমুখী যে মানুষগুলো যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের বাড়ি সুস্থ সুন্দরভাবে ফেরার জন্য 3 স্তরের আসলে নিরাপত্তার ব্যবস্থা ওনারা রাখবেন, সতর্ক ওনারা থাকবেন। পাশাপাশি যে স্থানীয় যে বাজারঘাট, যে স্থানীয় লোকাল যে সড়কগুলো
রয়েছে সেখানে ওনারা নজরদারিতে রাখবেন, এমনটা আসলে ওনারা জানিয়েছেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে রাত থেকেই ওনাদের যে 3 স্তরের যে শক্তপোক্ত যে কার্যক্রম, যে নিশ্চিত যে নিরাপত্তার কথা ওনারা জানিয়েছেন, সেটা আজকে রাত থেকে ওনারা সেই কার্যক্রম হাতে নেবেন। এবং এই ঘটনায় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই ঘটনা এখন পর্যন্ত আসলে কোনো পক্ষই মামলা করেনি। এই ঘটনায় পরিবহন শ্রমিক তারাও কেউ মামলা করেনি। এবং এই ঘটনায় যে যাদের মালামাল হারিয়েছে, যাদের ডাকাতির শিকার হয়েছে সব যাত্রীরা, তারা কেউই আসলে মামলা করেনি। এক প্রকারে আমি বেতাগী থানায় কথা বলেছি, সেখানকার আসলে যে ওসি উনি আমার সাথে জানিয়েছে যে আসলে মানুষ আইনের প্রতি যে আইনকে যে সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা আসলে সাধারণ মানুষ করছে না, যে কারণে আসলে এই ধরনের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদিও পুলিশ এটাও বলছে যে কেউ যদি অভিযোগ দায়ের না করে তারপরে তারা এই ঘটনায় যারা দোষী তাদেরকে আসলে শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। এই ছিল বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। বিরোধীন সংবাদ দুপুর আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও সংবাদ দেখা যাবে।